নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে আমরা ওসমান হাদি সাহেবের যে মর্মান্তিক মৃত্যু হয়েছে সে সম্বন্ধে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে এই ওসমান হাদি সাহেবের মৃত্যুর যে তদন্ত, সেই তদন্ত পুরোদমে চলছে এবং তার থেকেও বড় কথা, এই তদন্তে ভারতও কিন্তু সর্বতোভাবে সাহায্য করছে। এটা একটা খুব আশার এবং আকাঙ্ক্ষার দিক। তো যখন এই তদন্ত সম্পূর্ণ হবে আমরা অবশ্যই জানতে পারব যে আসল খুনি কে এবং এই খুনিকে যারা সাহায্য করেছে তারা কারা। তো সেটা এখানে আলোচনা করাটা উদ্দেশ্য নয়। এই খুনিকে বা খুনিকে সাহায্য করেছে কারা, এটা খানিকটা আমরা ইতিমধ্যেই জানি। তবে যতক্ষণ না একটা জিনিস কোর্টে প্রমাণিত হয় ততক্ষণ এ সম্বন্ধে খুব বেশি কিছু না বলাই ভালো। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, এরকম যখন একটা খুনের ঘটনা ঘটে তখন একটি বিষয় সবসময় মাথায় রাখা হয়। সেই বিষয়টা হচ্ছে এই খুনের ফলে, এই যে হত্যা, এই হত্যাকাণ্ডের ফলে কে বা কারা লাভবান হলো। তো আজকে আমরা আসুন এটা একটু বিশ্লেষণ করব। এই বিশ্লেষণটা করলেই আজকের যে ভূ রাজনৈতিক বাস্তবতা সে সম্পর্কেও অনেকগুলো দিক প্রতীয়মান হবে এবং এই খুনের পিছনে বা এই হত্যার পিছনে যে গভীর চক্রান্ত কাজ করছে সেগুলো আপনাদের কাছে উন্মোচিত হবে। প্রথমে আমরা দেখি এই খুনের ফলে ব্যক্তিগতভাবে কারা লাভবান হতে পারে। আমি কারোর নাম করব না, তবে আমার আলোচনা থেকে কাদের দিকে ইঙ্গিতটা যাচ্ছে এটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। প্রথম কথা, এই হাদি সাহেব তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি একটি সুনির্দিষ্ট কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হতে চলেছে সেখানে তিনি ভোটে দাঁড়াবেন এবং তিনি বাংলাদেশের একজন উদীয়মান নেতা ছিলেন, একজন জনপ্রিয় নেতা ছিলেন। ফলে তিনি ভোটে দাঁড়ালে তাঁর কিন্তু জেতবার একটা সমূহ সম্ভাবনা ছিল। এখন প্রশ্ন হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী কারা ছিলেন। সেখানে কি কোনো দুঁদে রাজনীতিবিদ ছিলেন বা একাধিক দুঁদে রাজনীতিবিদ ছিলেন যারা তার প্রতিদ্বন্দ্বী? যদি সেটা হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই হাদি সাহেব না থাকার ফলে তাদের একটা বিরাট সুযোগ হয়ে গেল। এখানে অনেকেই বলতে পারেন যে এরকম একটা হত্যা বা যখন একজন শহীদের মর্যাদা পেয়ে যায় তখন তার নাম ভাঙিয়ে যখন অন্য কেউ দাঁড়াবে, হয়তো তার পরিবারের কেউ দাঁড়ালো, তখন কিন্তু সেও সিম্প্যাথি ভোট পেয়ে যেতে পারে। সেটা অনেকটা হিতে বিপরীত হয়ে যেতে পারে। কিন্তু সেটা তো পরের ভাবনা। প্রথম ভাবনা কি থাকে, আপনি যখন একজন অত্যন্ত জনপ্রিয় রাজনীতিবিদ, একজন উদীয়মান তরুণ নেতা, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তখন আপনার মাথায় এই চিন্তা আসতেই পারে কোনোভাবে তাকে যদি ভোটে দাঁড়ানো থেকে বাধা দেওয়া যায়। ফলে স্পষ্টতই এখানে হাদি সাহেবের যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা লাভবান হবেন। এছাড়া প্রতিহিংসার ব্যাপারও থাকতে পারে। প্রতিহিংসা বলতে যেটা হয় সেটা হচ্ছে, হাদি সাহেব যেমন একজন উদীয়মান নেতা ছিলেন তার মতো আরও অনেক উদীয়মান নেতা কিন্তু উঠে আসছেন। এখন এই উদীয়মান নেতাদের মধ্যে কে এক নাম্বার জায়গা দখল করবে সে নিয়েও কিন্তু একটা প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে এবং সেক্ষেত্রে হাদি সাহেবের যারা তথাকথিত বন্ধু তাদের মধ্যেও কিন্তু কোনো ঘাতক লুকিয়ে থাকতে পারে। এছাড়া পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের একাংশকেও কিন্তু এই আলোচনা থেকে বাদ দেওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে সেই প্রতিহিংসা। এই হাদি সাহেবের মতো তরুণ উদীয়মান নেতাদের কারণেই তাদেরকে জুলাই বিপ্লবের পরে লুকিয়ে থাকতে হয়েছে, অনেককে দেশান্তরী হতে হয়েছে। ফলে তাদের একাংশের মধ্যেও রাগ থাকা স্বাভাবিক। এ তো গেল ব্যক্তিগত পর্যায়ের আলাপ আলোচনা। এবার আসুন আমরা বৃহত্তর ভূ রাজনৈতিক আলোচনার দিকে নিজেদের নজর দিই। হাদি সাহেবের মৃত্যুর ফলে কোন দেশ বা কোন দেশগুলোর লাভ হলো আর কোন দেশের ক্ষতি হলো? প্রথমেই যে দেশটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে ভারত। যদিও ভারত হাদি সাহেবের খুনিকে ধরার জন্য খুবই তৎপরতা দেখাচ্ছে, অনেককে গ্রেপ্তারও করেছে। এখন প্রশ্ন, এই হাদি সাহেবের মৃত্যুতে ভারতের কি লাভ হলো না ক্ষতি হলো? কেউ বলতে পারে এই হাদি সাহেব যেহেতু ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন
তাই একদিক থেকে দেখতে গেলে হাদি সাহেবের মৃত্যুতে ভারতের লাভ হলো। কিন্তু আপনারা যদি বিষয়টাকে খতিয়ে দেখেন তাহলে দেখবেন বিষয়টা কিন্তু ঠিক তার উল্টো। কেন তার উল্টো আসুন আলোচনা করি। হাদি সাহেব অনেক ভারত বিরোধী কথা বলতেন, এ কথা সত্য। কিন্তু সেদিক থেকে দেখতে গেলে এই ভারত বিরোধী কথা তো বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বলেন, এদের মধ্যে হাজার হাজার উদীয়মান নেতাও আছেন। তাহলে তো সেই যুক্তিতে প্রত্যেককে হত্যা করার চেষ্টা করবে ভারত। এছাড়া অতীতেও অজস্র জনপ্রিয় উলেম আলেমা প্রতিনিয়ত ওয়াজ মেহফিলে ভারত বিরোধী কথা তারা বলে এসেছেন, এবং তারাই আবার পরবর্তীকালে নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে কখনো ওয়াজ মাহফিল করতে, কখনো চিকিৎসার প্রয়োজনে তারা ভারতবর্ষে গেছেন, কিন্তু তাদের কখনোই কিছু হয়নি। এখানে বলার উদ্দেশ্য হচ্ছে, ভারতবর্ষের মতো একটা বিপুল জনসংখ্যার দেশ এবং যারা একটা আঞ্চলিক পরাশক্তি, তাদের কাছে এরকম রাজনৈতিক গরম করা বক্তৃতা শুনে তারা প্রত্যেককে খুন করতে বেরোবে, এটা ভাবার কোনো কারণ নেই। বরং হাদির মৃত্যুতে ভারতের কি ক্ষতি হলো সেটা জানা দরকার। আমার বিশ্বাস এই হাদি সাহেব মনে প্রাণে চাইতেন একটা সুষ্ঠু নির্বাচন হোক। একটা সুষ্ঠু নির্বাচন হলে তারও জিতে আসার সম্ভাবনা ছিল, এবং ভারতও চায় একটা সুষ্ঠু নির্বাচন হোক এই মুহূর্তে বাংলাদেশে। কেন চায় সেটা বোঝার জন্য বিরাট রাজনৈতিক পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। ভারতবর্ষ বেশ ভালো করেই জানে যে এই মুহূর্তে তাদের যে পেয়ারের রাজনৈতিক দল বাংলাদেশে, অর্থাৎ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের পক্ষে কখনোই অদূর ভবিষ্যতে ক্ষমতায় আসা সম্ভব নয়। এই অবস্থায় বাংলাদেশে যতদিন ঘোলা জল বা ঘোলা পানি থাকবে ততদিন সেটা ভারতের পক্ষে বিপজ্জনক। কারণ ভারত বিরোধী যে শক্তিগুলো আছে তারা মনের আনন্দে তারা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে, এবং তাদের দেশের প্রতি অর্থাৎ বাংলাদেশের জনগণের প্রতি কিন্তু তাদের কোনো দায়বদ্ধতাও থাকবে না, কারণ তারা নির্বাচিত নয়। অন্যদিকে যদি একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসে, সেখানে বিএনপি আসুক বা জামাত ইসলামী আসুক বা এনসিপি আসুক বা অন্য কোনো রাজনৈতিক দল আসুক বা একটা কোয়েলিশন, তারা কিন্তু জনগণের প্রতি তাদের একটা দায়বদ্ধতা থাকবে, এবং যখনই তারা ক্ষমতায় আসবে তখনই কিন্তু যে একটা রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতা যেমন ভারতের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে পাকিস্তান, চীন, বাংলাদেশ তার প্রতিবেশী, তেমনি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে বাংলাদেশের 90% 96% অংশ হচ্ছে ভারতবর্ষের সাথে সংলগ্ন, এবং পাকিস্তানের ক্ষেত্রে যেমন উল্টো দিকে আফগানিস্তান রয়েছে, ইরান রয়েছে, চীন রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেই সুবিধা নেই। বাংলাদেশের যে দুটো প্রতিবেশী তাদের কারোর সাথে এই মুহূর্তে তাদের কিন্তু কোনো সুসম্পর্ক নেই, যেমন ভারতেরও কোনো প্রতিবেশীর সাথে সেই অর্থে ভারতের সুসম্পর্ক নেই। এখন যদি জামায়াতে ইসলাম ক্ষমতায় আসে, সেক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে অতীতে জামায়াতে ইসলাম বিএনপি এবং আওয়ামী লীগ উভয়ের সাথে কিন্তু একসাথে জোট বেঁধে নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে। তাই পরোক্ষভাবে বলা যায় তারা বিএনপির সাথে তারা তো ক্ষমতায় ছিলেনই, পরোক্ষভাবে বলা যায় এক অর্থে তারা আওয়ামী লীগের সাথেও ক্ষমতায় ছিলেন। ফলে জামায়াত ইসলামও খুব ভালো করে জানে যে যখন তুমি অপোজিশনে আছো তখন অনেক কিছু বলা যায়, কিন্তু ক্ষমতায় এলে বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়, তখন দায় দায়িত্ব অনেক কিছু বেড়ে যায়, পরের নির্বাচনের কথা ভাবতে হয়, এবং জনগণের যে মৌলিক চাহিদা সেগুলোর দিকে কিন্তু নজর দিতে হয়। ফলে ভারতবর্ষ মনে প্রাণে চাইবে যে এখানে একটা সুষ্ঠু নির্বাচন হোক, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, এবং একটা স্থিতিশীল সরকার ক্ষমতায় আসুক, এবং ধীরে ধীরে তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন করা হোক। অবশ্যই আওয়ামী লীগের সময় যে সুযোগ সুবিধাগুলো ভারত পেত, হয়তো সেই সুযোগ সুবিধা ভারত পাবে না, কিন্তু তারপরেও একটা সুষ্ঠু নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে ভারতের পক্ষে সেখানে ডিল করার সুবিধা হবে, কারণ সেখানে ক্ষমতার কেন্দ্র কোথায় আছে, কার সাথে কথা বলতে হবে সে বিষয়ে ভারত নিশ্চিত হতে পারবে। কিন্তু এই যে বিশৃঙ্খল পরিস্থিতি যদি থাকে, সেটা ভারতের জন্য সবথেকে বিপজ্জনক। এবার আসুন আমরা দেখি এই বিশৃঙ্খল পরিস্থিতি থাকলে, এই যে হাদির মৃত্যুর পরে গোটা বাংলাদেশ উত্তাল হয়ে উঠল, এবং এই উত্তাল পরিস্থিতি আরও দীর্ঘায়িত হবে, এবং যদি কোনো কারণে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করে দেওয়া যায়, বাংলাদেশের পরিস্থিতি আরও ঘোলাটে হবে, এবং এই ঘোলাটে পরিস্থিতির সুযোগ সব থেকে বেশিকে পাবে। বলার অপেক্ষা রাখে না, এই পরিস্থিতির সব থেকে সুযোগ পাবে কিন্তু পাকিস্তান। তার কারণ হচ্ছে কিছুদিন আগেই ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ বলবো না, একটা দ্বন্দ্ব সংঘাত যাই বলুন একটা হয়ে গেছে, গোলাগুলি চলেছে, সেখানে ফাইটার জেট ডিপ্লয় করা হয়েছে, ড্রোন ডিপ্লয় করা হয়েছে। আমি সেই যুদ্ধ সম্পর্কে খুব বেশি বলছি না, কারণ এটা আজকে সেটা আলোচনার উদ্দেশ্য নয়। অপারেশন সিন্দুর, ইন্দুর এই সমস্ত নিয়ে আমরা পরবর্তীকাল আলোচনা করব যদি দরকার হয়। আজকে আমরা মূল আলোচনায় ফিরি। বাংলাদেশে যত জল ঘোলা থাকবে, পানি যত ঘোলা থাকবে,
স্বাভাবিকভাবেই সেখানে ভারত বিরোধী স্লোগান তত উচ্চারিত হবে। বাংলাদেশ থেকে ততই বলা হবে আমরা সেভেন সিস্টার্স দখল করব, আমরা কলকাতা দখল করব, আমরা দিল্লি দখল করব, গজাতুল হিন্দের আওয়াজ উঠবে। ততই ভারতবর্ষ থেকেও বাংলাদেশ বিরোধী স্লোগান উঠবে। শুভেন্দু অধিকারীর মতো যারা দায়িত্বজ্ঞানহীন রাজনীতিবিদ ভারতবর্ষে আছেন তারা ততই বলবে যে বাংলাদেশকে আমরা গাজা বানিয়ে দেবো। সেটা শুনে বাংলাদেশের মানুষ আরও খেপে যাবে, তারা তত ভারত বিরোধী স্লোগান দেবে। এই নিয়ে ভারত বাংলাদেশের যে বর্ডার সেখানে উত্তেজনা বাড়বে। বাংলাদেশে সেনা মোতায়েন হবে, ভারতবর্ষ তাদের সেনা মোতায়েন করবে। ভারতবর্ষ যদি সেখানে তাদের ফাইটার জেট পাঠায়, স্বাভাবিকভাবেই কাশ্মীর এবং পাকিস্তানের সাথে যে ভারতের বর্ডার, পাঞ্জাব, গুজরাট বা সিন্ধের ওই দিকের যে বর্ডার, সেখান থেকে সৈন্যবাহিনীকে, ফাইটার জেটকে সরিয়ে নিতে হবে। ভারতের গোয়েন্দাকে বাংলাদেশের দিকেও নজর দিতে হবে। সেই সুযোগে পাকিস্তান শ্বাস নেবার একটা সুযোগ পেয়ে যাবে। পাকিস্তানের সাথে আফগানিস্তানের একটা ঝামেলা চলছে, সেই কারণে আফগানিস্তানের দিকে পাকিস্তানকে নজর দিতে হচ্ছে। ভারতবর্ষ বলেছে অপারেশন সিন্দুর এখনো বন্ধ হয়নি, এটা কেবলমাত্র থেমে আছে। ফলে বাংলাদেশে যত প্রবলেম হবে পাকিস্তান সেই সুযোগটা পাবে। দ্বিতীয় কথা, আপনারা জানেন 1971-এর যে ঘটনা, সেই ঘটনার কারণে পাকিস্তানের ভারতবর্ষের ওপরে রাগ আছে। একই সাথে পাকিস্তানের বাংলাদেশের মানুষের প্রতিও রাগ আছে। তারা মুখে যদিও বাংলাদেশের মানুষকে পরম বন্ধু বলে, এই মুহূর্তে পরম মিত্র, পরম বন্ধু, পরম দোস্ত তারা বলে, কিন্তু সেটা যে কেবলমাত্র মুখে দেখানো, লোক দেখানো, সেটা বলবার কোনো অপেক্ষা রাখে না। এই যে মুসলিম মুসলিম ভাই ভাই, তোমরা আমার ভাই ছেলে, এখনো তোমরা আমার ভাই হবে, পাকিস্তানের এই যে বাংলাদেশ প্রেম এবং হঠাৎ করে মুসলিম মুসলিম ভাই ভাই আবার যে জেগে ওঠা, এটা যে তাদের লোক দেখানো, এটা বোঝার জন্য বিরাট বড় বিদ্বান হবার দরকার হয় না। কয়েকটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরি। এই পাকিস্তানের সাথে এখন আফগানিস্তানের বিরাট ঝামেলা চলছে। আফগানিস্তানের জনগণ কি অমুসলিম, না হিন্দু, না বৌদ্ধ? সেখানে তো 99%-এরও বেশি হচ্ছে মুসলিম জনগোষ্ঠী। বাংলাদেশে তাও একটা ভাইব্রেন্ট হিন্দু, খ্রিস্টান এবং বুদ্ধিস্ট কমিউনিটি আছে। বাংলাদেশের মুসলিমরা তুলনামূলকভাবে অনেক বেশি লিবারেল। অন্যদিকে আফগানিস্তান, তারা তো কড়া গোড়া ইসলামে বিশ্বাস করে। তারপরেও আফগানিস্তানের সাথে পাকিস্তানের ঝামেলা কেন? কিছুদিন আগে পাকিস্তানের সাথে ইরানের সংঘাত হয়ে গেছে, বর্ডারে একে অপরের সাথে বোমা নিক্ষেপ করেছে। ইরান কি কোনো অমুসলিম দেশ? ইরান তো একটা মুসলিম দেশ। পাকিস্তানের সাথে তাদের সুসম্পর্ক নেই কেন? এবার আসুন বালুচিস্তানের কথা। আপনারা জানেন এই বালুচিস্তান পাকিস্তান জোরপূর্বক দখল করেছিল সেই 1948-50 সালে। এই বালুচিস্তানের মানুষ কারা? তারা কি হিন্দু? তারা কি বুদ্ধিস্ট? এমনকি শিয়া সুন্নির যে দ্বন্দ্ব, সে কথাও যদি আমরা মাথায় রাখি, ধরে নিলাম ইরানের সাথে পাকিস্তানের সংঘাত হয়, কারণ ইরান হচ্ছে শিয়া, পাকিস্তান হচ্ছে সুন্নি। বালুচিস্তানের মানুষ তো শিয়া নয়, তারা তো বেশিরভাগই সুন্নি। তারপরেও বালুচিস্তানের মানুষের ওপর ওরকম নির্যাতন কেন পাকিস্তান চালায়? পাকিস্তান অকুপায়েড যে কাশ্মীর আছে, সেখানে যে মুসলিম সম্প্রদায় আছে, তাদের ওপরে পাকিস্তান কেন নির্যাতন চালায়? তাদের উন্নতিতে কেন বাধা দেয়? সেখানকার মুসলিম সম্প্রদায়কে কেন প্রতিনিয়ত পাকিস্তানের যে পাঞ্জাব ডোমিনেটেড সরকার, তার বিরুদ্ধে আওয়াজ তুলতে হয়? দ্বিতীয় কথা, পাকিস্তানের পরম মিত্রকে? পাকিস্তানের পরম মিত্র হচ্ছে চীন। চীন কি দেশ? চীন কি কোনো ইসলামিক কান্ট্রি? উত্তর হচ্ছে না, চীন হচ্ছে নাস্তিক কান্ট্রি। এখন প্রশ্ন, ইসলামে সব থেকে বেশি ঘৃণা করতে আল্লাহ তাআলা কাদের শিখিয়েছে? উত্তর হচ্ছে নাস্তিকদের। এর পরের প্রশ্ন, আমি বলছি না, স্বয়ং ডক্টর জাকির নায়েক বলেছেন পৃথিবীতে সব থেকে বেশি মুসলমানদের অত্যাচার যে দেশে করা হয় তার নাম হচ্ছে চীন। তাহলে সেই চীনের সাথে পাকিস্তানের এত পীড়িত কিসের? বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে পাকিস্তানের কোনো ভালোবাসা বাংলাদেশিদের উপর নেই। যে বাংলাদেশিদেরকে পাকিস্তানিরা চিরকালই নিচু চোখে দেখত যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তানের অংশ ছিল, তাদের গায়ের রং নিয়ে কটাক্ষ করত, তাদের উচ্চতা নিয়ে কটাক্ষ করত। কথাটা আমি বলছি না, পাকিস্তানের বিশিষ্ট জার্নালিস্ট যারা সেই সময় তাদের যৌবনে ছিলেন, হাসান নিসার এবং প্রফেসর পারভেজ হুদৌ, এই পারভেজ সাহেব, তাকে কিছুদিন আগে ডক্টর ইউনুস ঢাকাতে 2024 সালে যখন বোস আইনস্টাইন কনডেনসেশনের 100 বছর পূর্তি উপলক্ষে বিরাট আন্তর্জাতিক সভার আয়োজন করা হয়েছিল, তাতে এই পদার্থবিজ্ঞানী এসেছিলেন আমন্ত্রিত হয়ে। তাঁর ভিডিও আপনারা শুনুন। তিনি গভীর অনুতাপের সঙ্গে বলেছেন যে হ্যাঁ, সেই সময় আমরা পূর্ব পাকিস্তানের, মানে আজকের বাংলাদেশের মানুষকে যে চোখে দেখতাম সেটা আমাদের উচিত হয়নি। বলার উদ্দেশ্য হচ্ছে আজকের দিনে দাঁড়িয়েও পাকিস্তানের মানুষের মনে বাংলাদেশিদের প্রতি অত্যন্ত বিরূপ, ছোট, নিচু ভাবনা কাজ করে।
কারণ তারা মনে করে যে পাঞ্জাবিরা লম্বা, পাঞ্জাবিরা ফর্সা, পাঞ্জাবিরা বলবান, পাঞ্জাবিরা হচ্ছে মার্শাল রেস, আর বাঙালিরা হচ্ছে ভীতু, কাপুরুষ, কালো, ছোট ইত্যাদি ইত্যাদি। ফলে পাকিস্তানের যে বাংলাদেশি পীড়িত দেখছেন, এটা হচ্ছে ভারত বিদ্বেষকে কিভাবে ওইদিকে চ্যানেলাইজ করা যায় নিজেদের স্বার্থে। বাংলাদেশ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কোনো ভালোবাসা নেই। ফলে বলার উদ্দেশ্য হচ্ছে এই পরিস্থিতিতে সব থেকে বেশি লাভবান হচ্ছে পাকিস্তান, এবং এই ঘটনার পিছনে কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকিস্তানের মদত আছে। আর আজকের দিনের যে ভূ রাজনৈতিক বাস্তবতা, সেখানে পাকিস্তানকে আপনি চীনের থেকে আলাদা করতে পারবেন না, এবং পাকিস্তানকে আপনি তুর্ক বা তুরস্কের সাথে আলাদা করতে পারবেন না। তুরস্ক চায় ইসলামিক ওয়ার্ল্ডের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে তারা নেতা হতে। কারণ আপনারা জানেন ইসলামিক ওয়ার্ল্ডের 2 বা 3টে সেন্টার আছে, একটা হচ্ছে সৌদি আরবকে কেন্দ্র করে। এই সৌদি আরবে আপনারা জানেন তারা ইসলাম জগতের যে 2টো সব থেকে গুরুত্বপূর্ণ মসজিদ মক্কা এবং মদিনায় তাদের তারা কাস্টাডি, এবং তারা চায় স্বাভাবিকভাবেই ইসলাম দুনিয়ার নেতা হতে। এছাড়া আছে ইরান, তারাও একটা আঞ্চলিক পরাশক্তি, তারাও চায় ইসলামী দুনিয়ার নেতা হতে। তারা ইতিমধ্যেই শিয়া দুনিয়ার নেতা। এবং একই সাথে তার্কি, তাদের একটা অত্যন্ত গ্লোরিয়াস পাস্ট, তাদের একটা উজ্জ্বল অতীত আছে। অটোমান এম্পায়ার সম্পর্কে আপনারা জানেন, তাদেরও আকাঙ্ক্ষা আছে ইসলামী দুনিয়ার নেতা হতে। এবং এই যে ইসলামী দুনিয়ার নেতা হবার যে একটা ঠান্ডা লড়াই সবসময় চলে, সেখানে তার্কি সবসময় চাইবে পাকিস্তান, বাংলাদেশ সহ সমস্ত দেশকে কাছে পেতে, যে কারণে তারা ভারত বিরোধিতা করে, কাশ্মীর নিয়ে তারা আওয়াজ তোলে, এবং এই সমস্ত ইসলামী যে দেশগুলো আছে সেখানে তারা অস্ত্র বিক্রি করে ইসলামী দুনিয়ার নেতা হতে চায়, মন জয় করতে চায়। ফলে এখানে প্রত্যক্ষভাবে মদত থাকবে পাকিস্তানের, এবং পরোক্ষভাবে মদত থাকবে চায়না এবং তুর্কির। তাই যখন পরবর্তীকালে দুধ কা দুধ পানি কা পানি হবে, তখন আপনারা দেখতে পাবেন এই হাদি সাহেব, যিনি একজন অত্যন্ত সুবক্তা ছিলেন এবং যাকে আমি একজন অত্যন্ত প্রতিভাবান নেতা বলি মনে করি, যদিও তার অনেক বক্তব্যের মধ্যে আমি দ্বন্দ্ব খুঁজে পাই, কিন্তু সেটা পৃথক আলোচনা। তিনি আর আমাদের মধ্যে নেই। আজকের ভিডিওতে তার সম্পর্কে আমি একটিও কোনো খারাপ কথা বলবো না, এবং তাকে আমি যেটা আগেও বলেছি, মোটের উপর আমি একজন অত্যন্ত প্রতিভাবান, একজন ভবিষ্যতের একজন অত্যন্ত সম্ভাবনাময় নেতা তিনি হতে পারতেন বলে আমি মনে করি। তো যাই হোক, তার হত্যায় আমি গভীরভাবে বিশ্বাস করি যে যখন দুধ কা দুধ পানি কা পানি হবে, সমস্ত তদন্তের ফল বেরিয়ে আসবে, তখন আপনারা দেখতে পাবেন পাকিস্তান কিভাবে এটার সঙ্গে যুক্ত, তারা কিভাবে বাংলাদেশকে ধ্বংস করে 71 বাংলাদেশ যে তাদের থেকে স্বাধীন হয়েছে তার প্রতিশোধ নিতে চায়, এবং বাংলাদেশকে প্রমাণ করতে চায় যে দেখো তোমরা আমাদের সাথে থেকেই ভালো ছিলে, এখন তোমরা আলাদা হয়ে গিয়ে তোমরা নিজেদের ক্ষতি ডেকে এনেছো। যদিও সেই সময় পাকিস্তান যে জায়গায় ছিল, বাংলাদেশ যে জায়গায় ছিল, আজকে বাংলাদেশ মাথাপিছু আয়, আয়ু সব কিছুতে পাকিস্তানকে অনেক পিছনে ফেলে দিয়েছে। বাংলাদেশের মাথাপিছু আয় পাকিস্তানের প্রায় দ্বিগুণ, আয়ুতে তারা পাকিস্তানের থেকে এগিয়ে, এবং বহু ক্ষেত্রেই তারা মাথাপিছু আয়, আয়ু এবং অন্যান্য প্যারামিটারে তারা ভারতকে টক্কর দিচ্ছে। সেই হিংসা বা ঈর্ষা থেকে পাকিস্তান চায় বাংলাদেশকে আরও পিছিয়ে দিতে, যাতে তারা বাংলাদেশের দিকে আঙুল তুলে বলতে পারে যে এই দেখো আমাদের সাথে তোমরা ভালো ছিলে, ভারত তোমাদের ক্ষতি করতে চায়। যদিও আমি জানি না বাংলাদেশের মানুষ এটা কবে বুঝবেন, কিভাবে বুঝবেন, এবং বাংলাদেশের মানুষের আজকে যে একটা ভারত বিরোধী অবস্থান তারা নিয়েছেন, তার পিছনে আমি মনে করি ভারতবর্ষের অনেক রাজনৈতিক নেতার এবং অনেকেরই দায়িত্বজ্ঞানহীন আচরণ রয়েছে। এর মধ্যে সর্বাগ্রে আমি নাম নেব শুভেন্দু অধিকারীর, যিনি একজন এত গুরুত্বপূর্ণ একটা পদে থেকে, লিডার অফ অপোজিশন কোনো ছোটোখাটো পদ নয়, তিনি অতীতে মন্ত্রী ছিলেন, তিনি অনেক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন, তিনি অতীতে সাংসদ ছিলেন। এরকম একটা গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি যখন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করেন, বলেন বাংলাদেশকে গাজা বানিয়ে দেবো, তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশের একটা বড় অংশের মানুষের মধ্যে ভারত সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া হয়। আমি আশা করব ভারতবর্ষ এবং বাংলাদেশ উভয় দেশেরই যারা নেতৃত্বে আছেন তাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে, এবং এখন যেই তাপ উত্তাপ, সেই তাপ উত্তাপ ঠান্ডা হয়ে সাম্য এবং উভয় দেশের পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটা সম্পর্ক প্রতিষ্ঠা হবে, এবং ভারতবর্ষ এবং বাংলাদেশ দুজন ভালো প্রতিবেশীর মতো আগামী দিনে একে অপরের সুখে দুঃখে এবং উন্নয়নে পাশে থাকতে পারবো। সকলে ভালো থাকবেন। আমরা আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করতে।